রাজীব যেমন আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসির ট্রেক হোল্ডার DP7 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক আহমদের সঙ্গে। শেখ ফারুক, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন, বিশেষত আমাদের পুঁজিবাজারের ভাই বোনেরা, তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেটা দেখলাম, আবারও কেন যেন একটা আস্থাহীনতা, একটা হতাশা আবারও দেখতে পাচ্ছি আমরা বাজারে। টানা 6 কার্য দিবসে আমরা দেখছি যে ডিএসসির প্রধান ইন্ডেক্সের পতন কিন্তু 130 পয়েন্টের মতো। কিভাবে দেখছেন আসলে সার্বিক বাজারকে? এখন বর্তমান যে প্রেক্ষাপটে যে অবস্থায় আজ আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতাদের মুখোমুখি হয়েছি, সেই বাস্তবতাটা আপনিও জানেন, আমার মনে হয় পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই জানেন। আমরা আজকে ইন্ডেক্সের দিকে তাকাইতে পারি না। প্রতিদিন যেন টাকা হারাচ্ছে পুঁজিবাজার, বিনিয়োগকারীরা নিঃস্ব হচ্ছে। তো এখন এই জায়গার এই কষ্ট, এই বেদনা ভোলার নয়, এটার থেকে আমরা কেউ বাইরে নাই। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই কম বেশি আজকে ভুক্তভোগী, এবং প্রতিদিনই আমরা এক ধরনের ক্ষতি, কষ্ট এবং মানে টাকা হারানোর, পুঁজি হারানোর বেদনা দিয়ে যেন দিন পার করছি। কিন্তু এই প্রেক্ষাপটে আমাদের কিছু বিষয় বোধহয় বিবেচনায় রাখার দরকার। আপনি রণ, আপনি অবগত আছেন যে বর্তমানে দেশে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে নতুন বাস্তবতায়। অনেক আত্মত্যাগ, আন্দোলন, সংগ্রাম এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে, তাদের রাইটের ক্ষেত্রে পুঁজিবাজার কিন্তু আছে। এই জন্যই আমি বলছি, দেখবেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার জাতির উদ্দেশ্যে ভাষণে একাধিকবার কিন্তু পুঁজিবাজারের বিষয়ে কথা বলেছেন, মেনশন করেছেন, অ্যাড্রেস করেছেন। এটা একটি গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ দিক, নতুন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বে যারা আসছেন, বিশেষত রাশেদ মাকসুদ সাহেব, উনি চেয়ারম্যান, ওনার নেতৃত্বাধীন যে কমিশন BSEC যে কমিশন, সেই কমিশনকে আমরা প্রথাগতভাবে সরকার যখনই যে সরকার যে কমিশন দেয়, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। পুঁজিবাজারের পক্ষ থেকে আমরা যারা জড়িত, সংশ্লিষ্ট, এই স্বাগত জানিয়ে তাদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি। মনে করি যে আবারও পুঁজিবাজার ভালো হবে, আবারও পুঁজিবাজার গতিশীল হবে, আবারও একটি হেলদি ক্যাপিটাল মার্কেট, বিনিয়োগকারীদের আস্থায় ফিরে আসবে। সেক্ষেত্রে বর্তমান কমিশনের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি। কারণ জানেন, বিগত দিনগুলোতে এই কমিশনের সাথে বিশেষত বেশ কিছু একটা সিন্ডিকেশনের মাধ্যমে অনেক লুটপাট, অনিয়ম হয়েছে। পুঁজিবাজারে অনেক টাকা হারিয়েছেন, নিঃস্ব হয়ে গেছেন, অনেক ধরনের অনিয়ম হয়েছে, যেগুলোর থেকে আমরা মুক্তি পেতে চাই। তো বর্তমান কমিশনের প্রতি আমাদের চাওয়া পাওয়া, আমাদের আকাঙ্ক্ষাটা এই জন্য অনেক বেশি যে বর্তমান কমিশন অবশ্যই ভালো কিছু করে পুঁজিবাজারের উন্নতি ঘটাবেন। সেক্ষেত্রে আমি প্রথমে কয়েকটা বিষয়ে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমে একটা যে দেখবেন, এই কমিশন ইতিমধ্যে একটা কাজ করেছেন, টাস্ক ফোর্স গঠন করেছেন। এটা আমি একটা ইতিবাচক মনে করি। বর্তমানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে অনেকগুলো বিষয় সংস্কার হচ্ছে। সংস্কার মানে আরো সুন্দর একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা। আমরা অবশ্যই টাস্ক ফোর্সকে কিন্তু সাধুবাদ জানাই। আমরা দেখলাম যে শ্বেতপত্র প্রতিবেদন 3 মাসে প্রকাশিত হলো, কিন্তু এটাতে এত বেশি সময় লাগছে কেন? কিভাবে দেখছেন? আমরা কিছু দিক নির্দেশনা আশা করছি। যারা দায়িত্বে আছেন 5 জন, ওনারা সবাই গুণী মানুষ এবং স্ব ক্ষেত্রে তারা যথেষ্ট, এবং এর ভিতরে একজন আছেন যিনি এর আগে ডিএসসি দায়িত্বে ছিলেন, তারপরে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন আমাদের আলামিন সাহেব, উনি অনেক বিচক্ষণ এবং দক্ষ, এবং বাকি 3 জনকেও স্ব ক্ষেত্রে তারা উজ্জ্বল নক্ষত্রের মতো। আমি খুবই আশাবাদী। পুঁজিবাজার খুব স্পর্শকাতর একটা বিষয়, এখানে সূক্ষ্ম কিছু বিষয় আছে। তাই একটি ভালো উদ্যোগ বর্তমান রাশেদ মাকসুদ কমিশনের নেতৃত্বে নেওয়া হয়েছে। আরেকটা বিষয় আপনাকে বলি, যে পুঁজিবাজারে দীর্ঘদিন যে অনিয়ম যে হয়েছে, অবিচার হয়েছে, অনেক ভাবে মানুষকে নিঃস্ব করা হয়েছে, অনেক বেআইনি ভাবে টাকা লুটপাটও করা হয়েছে পুঁজিবাজারের আড়ালে। সেক্ষেত্রে কিন্তু ওনারা বিচারের উদ্যোগ নিয়েছেন এবং অনেক কঠোর অবস্থান নিয়েছেন। সেটাও আমি তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই, কারণ এটা একটা শক্ত কাজ, এটা করার দরকার ছিল। আপনি জানেন যে আপনাদের 21 টেলিভিশনকে আমি আবারও মানে সাধুবাদ জানাবো। সেই সময় সালমান সাহেব ক্ষমতায়, তখনও এই টেলিভিশনে এসে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ে
তার কারসাজির বিরুদ্ধে আমি কথা বলেছি এবং আপনারা কথা বলার সুযোগ দিয়েছেন, সে কারণে অনেক চাপ এসেছে, কিন্তু একুশে টেলিভিশন মাথা নত করে নাই। আমরা ব্যক্তিগতভাবে অনেক চাপ মোকাবেলা করছি। তো এই শাস্তির প্রক্রিয়া আমি বলবো যে ছোট বড় সবাইকে নিয়ে যারা গুটি কয় মূল নাটের গুরু, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সালমান রহমান সাহেব এই যে সুযোগ দিয়ে এবং বিশেষ তৎকালীন কমিশনের সহযোগিতায় আমাদের মার্কেটে অর্থগুলোকে আত্মসাৎ করেছে, নিঃস্ব করে দিয়েছে, নিষ্ক্রিয় করে দিয়েছে, এবং পুঁজিবাজারকে অতি মূল্যায়িত ভাবে সে অধিক মুনাফা নিয়ে গেছে নানা রকম ছলাকলা করে। তো এইরকম যারা আছে সালমান সাহেব, তাদের দোষর, তাদের দৃষ্টান্তমূলক বিচার শাস্তি হওয়া খুবই দরকার। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বিনয়ের সাথে এই কমিশনকে বলবো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে আমাদের অভিভাবক, আমাদের রেগুলেটরি। শুধুমাত্র শাস্তি দিয়াই তার একমাত্র কাজ না, অবশ্যই শাস্তি দিবেন, দুষ্টুর দমন ওনারা করবেন, তো কিন্তু আমরা দেখছি পাশাপাশি শুধুমাত্র বিনিয়োগকারীকে শাস্তি দেওয়া হচ্ছে। তো সেখানে তো অডিটর থাকতে পারে, ট্রেডার থাকতে পারে, কোম্পানির লোক থাকতে পারে, অনেকেই আসলে থাকতে পারে, এমনকি অডিটর কোম্পানিও তো সেটার সাথে যুক্ত থাকতে পারে, কারণ তারাই তো অডিট করছে, আসলে রিপোর্ট দিচ্ছে। তো সবাইকে তো আসলে এর মধ্যে আনা উচিত, খতিয়ে দেখা উচিত। এটা অসম্ভব একটা সুন্দর কথা বলেছেন। তো আমি সেই ক্ষেত্রে বলবো, আমি জাস্ট আমার পূর্বের বক্তব্যটা শেষ করে আপনার চমৎকার প্রসঙ্গটি আমি অবশ্যই অংশ নিব। সেক্ষেত্রে আমি বলবো নতুন পুঁজি আনা, সরকারি কোম্পানিগুলোকে মার্কেটে লিস্টেড করা, এই ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ নেওয়া, দেশি বিদেশি যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়িক গ্রুপ আছে, তাদেরকে পুঁজিবাজার সংশ্লিষ্ট করা খুবই জরুরি। এবং এক্ষেত্রে কমিশন সাহেব উদ্যোগ নিয়েছেন, উনি ঢাকা এবং চিটাগাং এর দুটো ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন। আমি বলছি এটা চলমান প্রক্রিয়া, আরো উদ্যোগ নেওয়া দরকার। সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইপিও একদমই বন্ধ আছে, ভালো আইপিও আসলে আসতে হবে মার্কেটের স্বার্থে, হ্যাঁ, না হলে মার্কেট গতিশীল হবে। তো সেক্ষেত্রে আপনার এইবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ এখানে বিষয় আপনি তুলেছেন, যে যত দোষ নন্দ ঘোষ, এরকম একটা কথা ছোটবেলায় আমরা প্রবাদে শুনেছি। আজকে যেন মনে হচ্ছে সমস্ত দোষ বিনিয়োগকারীদের, শাস্তি দেওয়া হচ্ছে বিনিয়োগকারীদের, বা যারা বিনিয়োগ করছে সেই সমস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান, তাদের অনেকেই হয়তো এত বড় অপরাধী কিনা, যারা ওখানে তদন্তে আছেন তারা ভালো বলতে পারবেন। কিন্তু মার্কেটের সাধারণ মানুষের কণ্ঠস্বরটা শুনতে হবে, যে একটু লাভ হলেই, একটু প্রাইজ আপ হলেই তদন্ত কমিটি করে যদি নাজেহাল করা হয়, পত্র পত্রিকায় যদি এইভাবে দিয়ে অপদস্থ করা হয়, তাহলে বিনিয়োগকারীদের মনোবল ভেঙে যাবে, তাদের আস্থা এমনি দুর্বল হয়ে গেছে। সেই দুর্বল আস্থায় যদি এখন আবার হয়, তাহলে খুব ক্ষতিকারক। আর দ্বিতীয় কথা, আপনি একটু আগে যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র বিনিয়োগকারী তো এখানে ইনভলভ না, এটার সাথে ব্রোকারেজ হাউস জড়িত থাকে, মার্চেন্ট ব্যাংক জড়িত থাকে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো জড়িত থাকে, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। অনেক সময় অনেক লোন দিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে, যখন আবার প্রফিট নেওয়ার দরকার, তখন ফোর্স সেল দিয়ে বিনিয়োগকারীদের নিঃস্ব করা হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনেক ভালো কর্মকর্তা আছে, তাদের প্রতি শ্রদ্ধা রাখছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, অনেক ভালো কর্মকর্তা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেকে কিন্তু সরিষার মধ্যে ভূত আছে, তাদেরও অনেক যোগ সাজস থাকে, অনেক অংশ থাকে, কান পাতলেই শোনা যায় প্লেসমেন্ট, কম দামে শেয়ার নেওয়া, বিভিন্ন শেয়ার, তাদের পছন্দের শেয়ার যখন প্রাইজ উঠে তখন কোনো তদন্ত না করা, তাদের হিসাবে, তাদের পছন্দে, তাদের লাইনের ভিতরে যদি না পড়ে, সেই শেয়ারটাকে, সেই উদ্যোক্তাকে, সেই বিনিয়োগকারীদেরকে দেখেছি গত 5-10 বছরে কমিশনের সামনে কিন্তু অনেক শেয়ার 5 গুণ 10 গুণ বেড়েছে আসলে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ওই সময় ওইভাবে ব্যবস্থা কিন্তু নেয়নি। কমিশনকে মানে দক্ষতার সাথে, নিরপেক্ষভাবে, স্বচ্ছতার সাথে ভূমিকা নেওয়া, যেন শুধুমাত্র বিনিয়োগকারী যারা বিজনেস করার জন্য মার্কেটে আসছে, শুধুমাত্র তারাই শাস্তি পাবে আর সবাই সুবিধা ভোগ করে মাপ পেয়ে যাবে, এই কাজটি যেন না হয়। এই কাজটি হলে এটা বিনিয়োগকারীদের জন্য আরো দুঃখজনক হবে। মানে বড় বিনিয়োগকারীরা তো আসলে বাজারেরই সৌন্দর্য, এবং তারা নিয়মের মধ্য থেকে আসলে লেনদেন করবে, সেটা আমরা প্রত্যাশা করতে পারি, তাই না? অবশ্যই। এবং কোন বিনিয়োগকারী মিছিল মিটিং করার জন্য কিন্তু মার্কেটে আসে না, বিজনেস করার জন্য আসছে। আজকে তাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। এখান থেকে উত্তরণের জন্য আমি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের প্রতি আবেদন জানাবো, তারা যেন অচিরে যথাযথ কিছু কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন, যাতে মানুষের আস্থা ফিরে আসে, নতুন বিনিয়োগ আসে, নতুন ইনস্ট্রুমেন্ট আসে। তার পাশাপাশি আরেকটু বলবো, ব্যাংকের সাথে যদি ওনারা কথা বলেন,
আপনারা জানেন সিঙ্গেল লিমিট এক্সপোজার বলে একটা বাংলাদেশ ব্যাংকের রুলস আছে, তার ভিতরে যাতে বন্ড না যায়, আচ্ছা। বাংলাদেশ ব্যাংক সেটা অ্যাপ্রুভ করছে, হুম হুম সেক্ষেত্রে হুম। ব্যাংকের বিনিয়োগের সীমা বেড়ে গেছে। আচ্ছা। কিন্তু ব্যাংকগুলো আমাদের যতটুকু জানি নিষ্ক্রিয় ভাবে বসে আছে, অনেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিষ্ক্রিয় ভাবে বসে আছে। হুম হুম। তাদের নানা রকম দুষ্টু ও উদ্দেশ্য থাকতে পারে, এদেরকে চিহ্নিত করা এবং যারা সৎ ব্যবসায়ী, যারা ভালো বিনিয়োগকারী, তাদেরকে স্বাগত জানা খুবই দরকার। আচ্ছা। আর একটি কথা বলবো আবারও, যে বিনিয়োগকারীদের শাস্তি দিয়ে শুধুমাত্র মার্কেট ভালো করা যাবে অবশ্যই না, সম্ভব না। সেই দমন সাথে 30 দরকার। সেকেন্ড জানতে চাই, নেগেটিভ ইকুইটি একটা বিস্ফোরা, সেটার অ্যাডজাস্টমেন্টের তারিখও তো ঘনিয়ে আসছে, জানুয়ারির 25 তারিখ পর্যন্ত এরকম একটা সময় আছে মনে হয়। তো জি, কিভাবে আসলে এটা এটা ধরেন নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক উচিত? সময় এটা বাড়িয়ে দেয় আচ্ছা। বাস্তবতার ভিত্তিতে নিরিখে। হুম হুম। আর আরেকটা জিনিস বলবো, স্টেক হোল্ডার অংশীদারদের সাথে কমিশনের ভালো সম্পর্ক, ইজি এন্ট্রিটা থাকতে হবে, না আচ্ছা। হলে এই যোগাযোগটা না থাকলে রুদ্ধদ্বার হয়ে যাবে। এর আচ্ছা। পাশাপাশি আরেকটা কথা বলবো, আজকে হাউসগুলোতে ট্রেড নাই, তারা বেতন, এখানে কর্মসংস্থান ঝুঁকির ভিতরে, তাদের ইনকাম না থাকলে কিভাবে বেতন ভাতা দিবে? ঠিক। সেই জন্য যদি এখন ওয়ান ডে ট্রেডটা করা যায়, আজকে কিনে কালকে বিক্রি করতে আচ্ছা পারে, আচ্ছা। আজকে তার নিজের কমিশনটা টাকায় হোক, বেশি হবে, টার্নওভারটা বাড়বে, সেটাই। হ্যাঁ, পরবর্তী দিন এখানে টার্নওভারটা বাড়বে, গতিশীলতা আসবে। আরো একটা কাজ খুবই জরুরি, আমার মনে হয় কমিশন প্রায় সেকেন্ডারি মার্কেটে ইনভলভ হলেই একটা অস্থিরতা তৈরি হয়। এই জন্য সেকেন্ডারি মার্কেটের জন্য আমাদের দুটো পৃথক প্ল্যাটফর্ম আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। আমার মনে হয় তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, কারণ তারা তো নির্দিষ্ট আইনের অবশ্যই, আওতায় অধীন। আমরা সেটাই সেই প্রত্যাশা করি। আইনের ক্ষমতা অবশ্যই কমিশন পলিসি দিবে, কিন্তু সেকেন্ডারি মার্কেটে হ্যাম্পার হয় এমন কোনো কিছু করা উচিত না। অতীতের কমিশন গুলো এগুলো করে তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছেন, কিন্তু মার্কেটের কোনো ভালো হয় নাই। বর্তমান কমিশনের চেয়ারম্যান সাহেবকে আমি যতটুকু জানি, উনি অনেক ব্যক্তিগতভাবে সৎ মানুষ, উনি দেশি বিদেশি ব্যাংকের সাথে কাজ করেছে, বিশেষত বিশ্ব ব্যাংক, আইএমএফ, সেটাই। সিটি ব্যাংক, এর জি সাথে জি। উনি সংশ্লিষ্ট ছিলেন। আচ্ছা আচ্ছা। ওনার অভিজ্ঞতা দিয়ে আমি আশা করি মার্কেটটা আরো গতিশীল হতে পারে। সেক্ষেত্রে এই মুহূর্তে খুবই দরকার বিনিয়োগকারীদের আস্থা ফিরে আনা, সুস্থ এবং একটি এবং আস্থা ভালো অবশ্যই ফিরিয়ে আনতে গতিশীল হবে। আস্থা ফিরলে আসলে প্রতিযোগিতাপূর্ণ তারল্যের অভাব হবে না, আর মার্কেট সেটা আমরা তৈরি হবে। সবসময় বলি। এবং স্টেক হোল্ডারদেরকে একসাথে নিয়ে আসলে কাজ করতে হবে। আর আপনি যেটা বলছেন, সেকেন্ডারি মার্কেটে আসলে নিয়ন্ত্রক সংস্থাকে খুব বেশি আসলে ভূমিকা রাখা উচিত নয়। তো আজকে আসলে এটা এখানে একটা শেষ করতে পরিবারের হচ্ছে। মতো, ব্রোকার হাউস, জি। মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট, কমিশন, ডিএসসি, সিএসসি, ইনভেস্টর, ওয়ার্ল্ড সবাইকে নিয়ে ফ্যামিলি। আসলে কাজ করতে হ্যাঁ, হবে। এবং আমি খুব শেখ আশাবাদী ফারুক, আপনাকে সবাই মিলে অনেক ইনশাল্লাহ ধন্যবাদ আমাদেরকে আমরা সময় দেওয়ার জন্য। মার্কেটটা ভালো আমাদেরকে এখানে করতে শেষ পারবো। করতে হচ্ছে। একুশে টেলিভিশনের আমার সালাম থাকলো, এবং একই সাথে বিনিয়োগকারী ভাই বোনদের উদ্দেশ্যে অবশ্যই। আমার শুভকামনা থাকলো। আবার সবাইকে কথা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ওকে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ডিএসসি ট্রেক হোল্ডার DP7 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক আহমদের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরব একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 630 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 40,002 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 323 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,478 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 11 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,803 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,457 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 24 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 69 পয়েন্ট কমে অবস্থান করছে 81,458 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,447 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ফেব্রুয়ারি 2025 সর্বোচ্চ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $73.75, যার আগের দিনের চাইতে প্রতি ব্যারেলে $0.23 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেট প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,712, যার আগের দিনের চাইতে $6.30 কম। বেড়েছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $32.08, যার আগের দিনের চাইতে $0.18 বেশি।
এদিকে দেশের বাজারে বেড়েছে সোনার দাম, তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ এখন বিক্রি হচ্ছে 12,026 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 561 সেন্ট, এর আগের দিনের চাইতে 2.2% বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মার্চ 2025 সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 70.3%, এর আগের দিনের চাইতে 0.20 সেন্ট বেশি। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড নম্বর 11 চিনির মূল্য এখন 21.28 সেন্ট, এর আগের দিনের চাইতে 0.24 সেন্ট বেশি। বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জানুয়ারি 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 42.29 সেন্ট, এর আগের দিনের চাইতে 0.42 সেন্ট কম। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 119 টাকায়, বিক্রি করছে 120 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 148 টাকা 45 পয়সা, বিক্রি হচ্ছে 159 টাকা 5 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 126 টাকা 42 পয়সা, বিক্রি হচ্ছে 133 টাকা 6 পয়সায়। জাপানের ক্রয় হচ্ছে 74 পয়সা, বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 83 টাকা 69 পয়সা, বিক্রি করছে 86 টাকা 66 পয়সায়। ভারতের রুপির ক্রয় মূল্য 1 টাকা 33 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 49 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 31 টাকা 55 পয়সার, বিক্রি হচ্ছে 32 টাকা 33 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 26 টাকা 67 পয়সা, বিক্রি হচ্ছে 27 টাকা 55 পয়সায়। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরো কিছু সংবাদ। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্ট প্রত্যাহার সহ নতুন আরও কিছু দাবি দেওয়া নিয়ে আজও কর্মবিরতি পালন করছেন আশুলিয়া শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা। এ পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে 6টি কারখানা এবং আরও 6টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া। শ্রমিকরা জানান, মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় বাৎসরিক বেতন 15% বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চল জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ট্রেন না থামায় শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনটি কোনো কাজে আসছে না। ব্যবহার না হয় নষ্ট হচ্ছে স্থাপনাটি। অলস সময় কাটে কর্মচারীদের। স্টেশনে ট্রেন স্টপেজের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঢাকা যমুনা সেতু রেল লাইনের গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 58 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেল স্টেশনটির নির্মাণ শুরু 2016 সালে। 2018 সালে স্টেশনটি চালু করে হাসিনা সরকার। প্রতিদিন এই লাইন দিয়ে 20 জোড়া ট্রেন আসা যাওয়া করলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকার মানুষ। তারা জানান, শুরুর দিকে 2টি ট্রেনের স্টপেজ থাকলেও বছরখানেক হলেও তা বন্ধ হয়ে যায়। নভেম্বরের শুরু থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার পথে থামানো হচ্ছে। এতে রেল সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। যাত্রী আসা ঘুরা জায়গা রাগারাগি করে, কোনো উত্তরবঙ্গের গাড়িও যায় না, ঢাকাও যেতে পারে না। দুঃখজনক ব্যাপার, এত বড় একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন বানাইছে, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। যদি ট্রেন থামে তো আমাদের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়। শুরুর দিকে প্রথমে কিছুদিন ট্রেন থামতো, কিন্তু এখন মনে করেন একদম অকেজো অবস্থায়। শুধুই রেল এই অবকাঠামোটা পড়ে আছে, এটা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। ঠিক আছে, আমরা ওঠানামা করতে পারি না, আমাদের খুব অসুবিধা হয় রেল স্টেশনে। ট্রেনের সিগন্যাল ও ক্রসিং দেয়া ছাড়া স্টেশনে কর্মরতদের আর কোনো কাজ নেই। তবে ট্রেন স্টপেজের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা এই কর্মকর্তার। এগুলো ব্যাপারে আসলে হাই অথরিটি পদক্ষেপ নিয়ে থাকে, তো আশা করছি খুব শীঘ্রই এখানে ট্রেন থামার ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন থামানো সহ স্টেশন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
সরবরাহ বাড়ায় মাত্র দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কমেছে প্রকারভেদে 10 টাকা থেকে 25 টাকা পর্যন্ত। দুদিন আগেও পেঁয়াজ 70 টাকা কেজি দরে বিক্রি হলে বর্তমানে তা কমে প্রকারভেদে 45 টাকা থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে। সেই সাথে দেশীয় নতুন পাতা পেঁয়াজ ওঠার ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তাই আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমায় বন্দরেই পেঁয়াজের দাম খানিকটা কমতির দিকে রয়েছে। দর্শক, এর সঙ্গে শেষ করছি আজকে একুশে বিজনেস। আগামী রোববার সকাল 10:30টায় আবার ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।